নমস্কার, দেবমিতার কাব্যকথা এই চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজ শুনবেন প্রফুল্ল রায়ের লেখা গল্প পদ্মার ইলিশ। গল্প শোনার আগে একটি ছোট্ট আবেদন, যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্টটাও পাওনা রইল। ইলশা খড়গের মতো ধারালো জলতরঙ্গ, ঘোলা জলের ঢেউ খলখল করে বাজে আচক প্রবাল বিস্তারে। গম্ভীর রাত্রে আচমকা মনে হয় জিনলোকের সুপ্তিশয্যা থেকে কোটি কোটি প্রেতাত্মা জেগে উঠে মাতলা হাসি হাসতে হাসতে পাড়ের জেলে কৃষাণের জীবন্ত জনপদগুলোকে অপমৃত্যুর ভয় দেখাচ্ছে। ধমনীর ওপর এক ঝলক রক্ত চলকে ওঠে আতঙ্কে। সেই ইলশা ঢেউয়ের মুকুটে চড়িয়ে এক মাল্লাই ডিঙিগুলোকে বেপরোয়া উল্লাসে ছুঁয়ে দেয় মেঘের শামিয়ানা টাঙানো আকাশে। তারপরে মোচার ভোলার মতো টেনে নিয়ে আসে নিজের খরধারায়। ইলশা ডিঙিটার সামনের গলুইয়ে বসে 30 হাত জলের অতল গর্ভে কাশেম ছড়িয়ে দিয়েছে জালটা। হাতের সতর্ক মুঠোতে দড়ির খোঁট ধরা হয়েছে। 30 হাত জলের অতলান্তে একটি অনিবার্য সংকেত। দড়িটায় স্পর্শ করেছে ইলশার রূপালী ফসল, আর সঙ্গে সঙ্গেই মসৃণ নিয়মে দড়িটাকে টেনে দেবে কাসেম। জালের মুখ বন্ধ হয়ে যাবে ইলশার গভীর পাতালে। 30 হাত জলের অতলে স্বাধীন বিচরণের সাম্রাজ্য থেকে বন্দী হয়ে কাশেমের ডিঙিতে উঠে আকাশ প্রণাম করবে চাঁদের মতো রূপলি ইলিশ। জালের খুরধরা মুঠোতে সমস্ত ইন্দ্রিয়গুলোকে কেন্দ্রিত করে বসে আছে কাশেম। টিপ টিপ করে ইলশেগুড়ি ঝড়ে খইয়ের মতো ফুটে উঠেছে নদীতে। আকাশের পটভূমিতে অপরাজিতার মতো স্তবকে স্তবকে মেঘ জমেছে। শেষ ক্ষেপটা নৌকার উপর তুলে ডোবার নিচে প্রসন্ন চোখে তাকালো কাসেম। না, 20-20 মতো ইলিশ পড়েছে আজ। পাইকারের নৌকায় তুলে দিলে 30-40টা টাকা আজ মিলবেই। জালটা গুটিয়ে পাটাতনের নিচে রেখে দিল কাসেম। আজ আর মাছ ধরবে না। তারপর গুনগুন করে একটি আবিষ্ট নেশার গান ধরল পুলকিত গলায়। ওগো আমার আহ্লাদের স্বামী, শ্বশুর বাড়ি যাইতে চাই গো নায়ুর দিবানি, এই ধরো গো তুমি আমার চাবির ছোরানি, তুমি আমার টাকা পয়সা সিকি দোয়ানি, ওগো আমার আহ্লাদের স্বামী। গানের রেশটা উজানি ঢেউ ছুঁয়ে ছুঁয়ে ছড়িয়ে পড়ল দূরতর ক্রান্তি রেখার দিকে। সঙ্গে সঙ্গে কাছের ইলশা ডিঙ্গিটা থেকে একটা উদ্দাম রসিকতা ভেসে এলো। কে রে, কাসমা নাকি? একটা বউর লেগে মনটা বুঝি ফাকুর ফুকুর করে? নিভন্ত গলায় কাসেম বলল। আমি কি স্বামীর গান গাই না নাকি? আমি গাই বউর বুক পোড়ানির গান। হ হ, আমরা বেবাকই বুঝি। তুই যা শয়তান, বউর নাম কইরা তুই নিজের বুকের পোড়ানি কমাইস। গানের সুর থামিয়ে দিয়ে চুপচাপ বসে রইল কাসেম। দূরের নৌকা থেকে আবারও সেই উদ্দাম গলাটা ভেসে এলো। কি রে, ঘরে যাবি না? আইস কোন গঞ্জের পাইকাররে মাছ দিবি? ইনামগঞ্জের। কেন, অতখানি গাং পাড়ি দেওয়ানের কোন কাম? যে ম্যাঘ জমেছে, ডরে বুকের লৌ পানি হইয়া যায়। এই মামুদপুরে মাছ বেচা ঘরে গিয়া কাঠামুড়ি দিয়া ঘুম লাগা। গাঙের গতিকায় ভালো না কিন্তু। অন্তরঙ্গ গলায় সতর্ক করে দিল পাশের নৌকার ইং মাঝি। না না, ইনামগঞ্জ থিকা বৌঠানের লেগে একখান থান কাপড় নিতে লাগবো। মামুদপুরে থান পাওয়া যায় না, সেই লেগে যাওন। ও, সেই হিন্দু বিধবা মাগিটা মাথাটা বুঝি চাবাইয়া খাইছে তোর? পেতনিটারে খেদাইয়া একটা বউ ঘরে আন। পয়গম্বরের গলায় হাফসি উচ্চারণের মতো উদাত্ত ভঙ্গিতে একটা পবিত্র পরামর্শ ভেসে এলো। অমন কথা মুখে আনাও গুনাহ, কাসেমের গলায় নির্বাপিত প্রত্যুত্তর। তবে গড়ে যা হারামজাদা দিন, ভাগিদার মইরা গেছে, তার বউরে তো বইল্লা পুষতে হইব। এই কথা কোন কোরআনে লিখা আছে? তুই কি তার লগে নিকাহ বসবি? ছি ছি, কি যে কও ফরিদ চাচা। একটা তীক্ষ্ণ অপরাধ বোধে
ব্রহ্মতালুর মধ্যে রং দ্বিগুণিত হতে লাগলো কাসেমের। ততক্ষণে পাশের নৌকাটা দূরতর ব্যবধান রচনা করতে করতে বিন্দুর মতো মিলিয়ে গিয়েছে মামুদপুরের দিকে। সামনের গলুইটা থেকে পেছনের গলুইয়ের দিকে একবার তাকালো কাসেম, আর সঙ্গে সঙ্গেই ইনসর উপর দিয়ে বয়ে যাওয়া একটা দমকা বাতাসের মতো বুকের ভেতর হৃৎপিণ্ডটা হু হু করে উঠল। ৩ মাস আগেও ওই গলুইতে হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে ধরে বসত জলধর। তার এই ইলশা মাছ ধরার ভাগিদার সে। আজ সেখানে কাঁঠাল কাঠের বৈঠাটাই আর কাঠের সঙ্গে বেঁধে ডিঙ্গির দিক নির্দেশ নির্ভুল রাখে কাসেম, আর সামনের গলিতে বসে ইলশা জাল বায়। হালের গলুইতে এসে বসলো কাসেম। বৈঠাটা আর কাঠ থেকে খুলে নিয়ে আকাশের দিকে নজরটা একবার ছড়িয়ে দিল। নলখড়ি স্কুলের মতো মেঘের স্তবক থেকে সন্ধ্যার ঘন ছায়াভাস নেমে এসেছে। বেলা শেষে সূর্যের উপর অন্ধকার গুণ্ঠনের জবনিকা টেনে দিয়েছে কেউ। ঢেউয়ের নাগরদোলায় দোল খেতে খেতে ছলছল করে ইমামগঞ্জের দিকে এগিয়ে চলেছে কাশেমের এক মাল্লাই জেলে ডিঙ্গিটা। আচমকা ইলশার অবারিত বাতাসের অশ্রান্ত আকুলতায় জীবনের পাণ্ডুলিপিটা এলোমেলো হয়ে ২ বছর আগের একটা অধ্যায় চোখের সামনে স্থির হয়ে দাঁড়ালো। পদ্মাপাড়ের মানুষ কাসেম। যাযাবর কোষ ডিঙ্গিটায় ভাসতে ভাসতে কেমন করে যে ঈশার পাড়ে জলঘরের চৌচালা ঘরখানায় নোঙর ফেলেছিল তা একটা অবাস্তব স্বপ্নের মতো অসত্য মনে হয়। এখানে এসেই তার বেবাজিয়া জীবনে প্রথম জ্যোতিচিহ্ন, প্রথম জন্মান্তর। তারপর জলধর আর জলধরের বউয়ের মায়ামধুর স্নেহ তার অস্থির পদচারণায় প্রথম বিশ্রান্তির কাছে পড়ালো। একসঙ্গে তারা খঙ্গাধার ইলশায় বের হতো রূপালী ফসলের তল্লাশে। সেই জলধর ৭ দিনের জ্বরে চোখ দুটো পাকা ধানের রঙের মতো হলদে হতে হতে একদিন বিছানার মধ্যে নিথর হয়ে গেল। শরীরের সমস্ত উত্তাপ সরে গিয়ে একটা অর্থময় শীতলতা নেমে এলো। সবচেয়ে বড় সত্যটা একটা ভয়ঙ্কর আতঙ্কের মতো জলধরের বউয়ের মর্মবিদারী চিৎকারের মধ্যে পরিষ্কার হয়ে উঠেছিল। জলধরের উপর মৃত্যুর নিষ্পম একটা সমাপ্তি রেখা টেনে দিয়ে গিয়েছে। তার কয়েকদিন পর কাসেম বলেছিল, ও তোমার কোনো কুটুম বাটুম আছে বৌঠাই, সেখানে যাইবা? কোনো কালে আমার কেউ নাই ঠাকুরপো, আমি আর যামো কই? আমারে 2টা লবণ ভাত তুমি দিতে পারবা না? স্বামীর ভিটা সাইডা যামো আর কোন আখায়? জলধরের বউয়ের বিবর্ণ চোখের তারায় সেদিন ছিল একটা অসহায় প্রার্থনা। অমন কথা কইও না বৌঠাই, আমার গুনাহ লাগে। আমি ভাবতে আসি আমি মুসলমান, তুমি হিন্দু, মানুষে কইব কি? মানুষের কওনেরা আমি ডরাই না ঠাকুরপো, তোমারে আমি আমার ছোট ভাইয়ের লাখান দেখি। সেই থেকে জলধরের বউ আর কাসেম পাশাপাশি 2খানা চৌচালা ঘরের প্রতিমুগ্ধ আয়তনে ছড়িয়ে দিয়েছে নিজেদের। ইতিমধ্যে নৌকাটা ইনামগঞ্জের বন্দরে এসে পড়েছে। দূর থেকে ঈসা মাঝিদের ডিঙ্গিতে লাল লাল ইমলি পাখির মালার মতো রাশি রাশি আলোর রেখা দেখা যাচ্ছে। ইলিশ মাছ পাইকারের গাছি নৌকায় তুলে বৌঠানের জন্য একখানা থান কাপড় আর 3 পাশারে পানকাই ধান কিনে বাড়ি ফিরতে ফিরতে রাত্রির পরমায়ু ত্রিজামা পেরিয়ে গেল। চারিদিকের আকন্দ বৈচির ঘুমন্ত অরণ্য বেষ্টনে জোনাকির দীপান্বিতা। আটকিরা ঝোপের অন্তরাল থেকে ব্যাঙ আর ঝিঁঝিদের জলসার অকৃত্রিম ঐকতান ভেসে আসছে। বৃষ্টি স্নিগ্ধ উঠান থেকে কাশেম ডাকলো, বৌঠাইন, বৌঠাইন। সঙ্গে সঙ্গে কাঁচা বাঁশের ঝাঁপ খুলে বাইরে বেরিয়ে এলো জলধরের বউ। হাতের কুপির আলো থেকে কনক পদ্মের মতো শিখা বিকীর্ণ হয়েছে তার নিঘুম আখি তারায়। কাসেম বলল, এখনো ঘুমাও নাই বৌঠাইন? না। ঘরের পুরুষ মানুষ রইল বাইরে, আমি মাগে খাইয়া খাইয়া শরীরে রস কইরা বুঝি ঘুমামো? অমন আহ্বানের মুখে ছালি পড়ুক। আসো আসো, খাইবার আসো, এত দেরি করলা কেন? ইনামগঞ্জে গেছিলাম, তোমার কাপড় নাই, এই ধরো, এটা কিনতে গেছিলাম, আর এই টাকাগুলো রাখো।
আজ বিস্তর মাছ পড়ছিল জালে। কোমরের গোপন গ্রন্থি থেকে অনেকগুলো কাঁচা টাকা আর ধানখানা জলধরের বউয়ের হাতে ঢেলে দিল কাসেম। তোমারে সেই কথা কইল কে? আমার কাপড় আছে আস্তা দুখান, এমন কামার কইরো না। বিব্রত গাম্ভীর্যের আবরণ নেমে এলো জলধরের বউয়ের মুখের উপর। তোমার যে কত আস্তা কাপড় আছে তা আমার জানা আছে। সিলাই কইরা পুরান কাপড়খানা পরতাছ আজ 1 মাস। আমার চোখ আছে বউঠাই, আমি অন্ধ না, আমি যা খুশি করুম। অভিমানের নিবিড় রেশ আসন্ন বর্ষণের প্রতীক্ষায় থমথম করতে লাগলো কাসেমের গলায়। এবারে ফিক করে হেসে ফেললো জলধরের বউ। আচ্ছা, খুব কর্তা পুরুষ হইছ একেবারে, এইবার থিকা যা খুশি করো, আমি কিছু কইতে যাবো না। এখন খাইতে আসো, রাইত পোহাইয়া আইলো যে। হ, তাই করো। তুমি কোনো কথা কইতে পারবা না। আমি না আইনা যদি জলধরদার আইস আইনা দিত, একদিন তুমি আমারে ছোট ভাই কইছিলা মনে নাই? আমার মা বাপের কথা মনে নাই? আসিলাম এক বেবাজিয়া, বহরের মাঝি, তোমার কাছে মার সোহাগ পাইছি প্রথম, অমন কথা আর কইব না। কান্নার মতো একটা ঘন কম্পিত অনুভূতি তখনও আঠার মতো জড়িয়ে রয়েছে কাশেমের গলায়। এই মুহূর্তে সেই কান্নাটা সংক্রামিত হয়ে গেল জলধরের বউয়ের গলায়। আর কইও না ঠাকুরপো, তুমি আমার মার পেটের ভাই একদিকে, আর একদিকে পেটের পোলা। তোমারে একটু ঠাট্টা করছিলাম, তাও বুঝো না? মাটির শানকিতে রাঙা বড় চালের ভাত আর ইলিশ মাছের সর্ষে পাতুরি সাজিয়ে কাশিমের সম্মুখে এগিয়ে দিল জলধরের বউ। 2-1 গ্রাস ভাত মুখে দেবার পরে জলধরের বউ বলল, একটা কথা কমু ঠাকুরপো? কও। কদম্বরেণীর মতো গোপদারিতে আকীর্ণ মুখখানা তুলে ধরল কাসেম। আমার কথা রাখলে তবে কই কথাটা? তোমার কথা রাখুম না? এই একটা কথা হইল। দুর্বিনীত অভিমানে ভাতের শানকি থেকে হাতখানা কোলের উপর গুটিয়ে আনলো কাসেম। আমি রহিম খন্দকারের মায়াটারে দেখছি, বড় সুন্দর দেখতে। তোমার পাশে খাসা মানাইব। তোমার হয়ে আমি কথা দিয়া দিছি, 5 কোটি টাকা বউ পণ লাগবো। রুদ্ধশ্বাস আগ্রহে সামনে এগিয়ে এলো জলধরের বউ। না না বউঠাইন, এখন স্বাদীর লেঠা থাও, আর অত টাকা দিমু কোথা থেকে বউ পণের লিগে? কাশ্মীর উদার আকাশের মতো বৃষ্টিতে বিস্ময়ের হালকা হালকা মেঘ সঞ্চার। টাকার লেগে তোমারে ভাবতে হইব না, আমি মুগজি বাড়ি ভাড়া বাইন্না টাকার জোগাড় করে রাখছি। তুমি মত দিলেই হয়, বেড়া জিলিও না। আমি একটা টুকটুকা বইন চাই, একলগে কাম করুম, একলগে হাসুম, একলগে গলা জড়াইয়া কান্দুম। জলধরের বউয়ের গলায় আকুলিত প্রার্থনা চকিত হয়ে উঠল। বউ, 23 বছরের রোমাঞ্চিত কেলিতরঙ্গের মধ্যে দিয়ে একটা অনাস্বাদিত শিহরণ বয়ে গেল কাসেমে। একটা বেনামি পুলকের অনুভূতিতে ধমনীর উপর রক্তে ঝলক লাগলো আচমকা। ঈশা নির্ধারিত পটভূমিতে আজ প্রথম সন্ধ্যায় বউর মোহকামনায় স্বপ্ন এঁকে দিয়েছিল পাশের নৌকার মাঝি। নিবিড় গলায় নিশ্চুপ স্বরে কাশেম বলল, কোন একা পেতনির বাচ্চারে ধইরা আনবা? তোমার যত কথা বোঠাই। আচমকা কোথা দিয়ে কি ঘটে গেল? নিরুৎসাহ গলায় জলধরের বউ বলল, না না, শাদি তোমারে করতেই হইব। তোমারে আমার লেগিয়া 5 জনে মন্দ কথা কয়। কি কইলা? দূরের আকাশ থেকে দুজনের ব্যবধানের ধ্বনিতে একটা বজ্র এনে বিদীর্ণ হলো যেন। বাকি রাত্রিটুকু সম্মিলিত ঘরের মাচায় বিছানো জীর্ণ শয্যার উপর বিনিদ্র চোখের প্রহর গুনে চলল কাসেম আর জলধরের বউ। মাঝরাত থেকে ঝমঝম নূপুর বাজিয়ে বৃষ্টির উর্বশী নাচ শুরু হয়েছে। ঘরের চালের ফাঁক দিয়ে বর্ষণ প্লাবিত অন্ধকার আকাশ দেখা যায় একটুকু। দরের মাতলা ইলশার গচ্ছিত ফোঁসানি ভেসে আসে। দুজনেই দুজনের নির্ঘুম থাকার পরিষ্কার সংকেত পাচ্ছে। আচমকা জলধরের বউ বলল, ঠাকুরপো। কি? একটা গম্ভীর উত্তর ভেসে এলো বেড়ার ওপাশ থেকে। দরজাটা খুইল্লা কাঁথা খান নাও, বড় জবর কাল পড়ছে, শেষে আবার অসুখ বিসুখ করতে পারে। ঝাঁপ খুলে কাঁথা হাতে বেরিয়ে এলো জলধরের বউ। পাশের ঘরের ঝাঁপ খোলার শব্দ ভেসে আসে।
তিমির পিঠের মতো কালো আকাশের উপর সপাং করে বিদ্যুতের চাবুক চমকালো একবার। হো হো করে বৃষ্টি তুফানের আবহ বাজনার সঙ্গে তাল মিলিয়ে হেসে উঠল কাসেম। আমরা গাঙ্গের পোকা বোঠাই, এট্টকালে অসুখ ব্যারাম হইব আমাগো। তার হাসিটা ইলশার দমকা বাতাসে মুছে গেল সহসা। খানিকটা সময়ের বিরতি চিহ্ন। দুজনের মাঝখানে খানিকটা অন্ধকার, অর্থহীন নীরবতায় স্থির হয়ে রয়েছে। ফিস ফিস গলায় জলধরের বউ বলল, সারা রাত বিছানায় উসপাস করছো, ঘুমাও নাই? একদণ্ড কেন ঠাকুরপো? আশ্চর্য সংযত গলায় কাসেমের, তুমিও তো ঘুমাও নাই বউঠাইন, কি ভাবতে আসিলা দাদার কথা? সহসা কাসেমের সমস্ত শরীরে বর্ষা স্পন্দিত মেঘনার একটা চকিত দোলন লাগলো। নিচু হয়ে জলধরের বউর পা দুখানার উপর ঝাঁপিয়ে পড়ল সে। বউঠাইন, সত্য কথা কও, তুমি আমারে সন্দেহ করো? তবে আমি আইজে যামু গিয়া। দুখানা হাতে স্নিগ্ধ বেষ্টনে কাসেমকে পায়ের আশ্রয় থেকে টেনে তুলল জলধরের বউ। ছি, অমন কথা আমার মনেও আসে নাই কোনোদিন। তুমি আমার ছোট ভাই, তবে মাইনসে কয় তুমি সাধ্যা কইরা ফেলাও, আমি বউ পনের টেকা দুম। ও, এর লেগে বুঝি আমারে না জানাইয়া মুন্সি বাড়ি ভাড়া বাইন্যা টাকা কামাইছো? বেশ, তোমার কথা আমি রাহুম, তবে আমার মাথার কিরা আর কখনো দান ভাঙতে যাইবা না। আমি মরলে পরে যাইও। গাঢ় গলায় পিষ্ঠ কান্না ছড়িয়ে পড়ল কাসেম। অন্ধকারের পটভূমিতে একটা দ্রোণ ফুলের মতো জলধরের বউয়ের হাসিটা ফিক করে ফুটে উঠল। হইছে হইছে, এবার ঘরে গিয়া শো। এই নাও, কাঁথা কান মুড়ি দিয়া শুয়ো। আর মস্করা করো না, কাঁথা দেওয়ানের নাম কইরা নিজের জিদখান বজায় রাখলা। তুমি যা চতুর, এখন আর শোমো না। এইবার নদীতে যাই, আজ বিস্তর মাছ পড়ব মনে লয়। দিক রাত্রিরে কাঁথা দেবার ভূমিকায় নেপথ্যা লোকে যে অর্থকে আত্মগোপন করেছিল তা পরিষ্কার ধরে ফেলেছিল কাসেম। বউয়ের নাম ফুলমন। জলধরের বউ নিজের বেসর বনফুল আর বৈছা সাজিয়ে দিল তার সারা দেহে। নাচের বিঘূর্ণিত ছন্দে যখন তখন ঘুরপাক খায় সে ঝমঝম মল বাজিয়ে। কবুতরের বুকের মতো নরম ঠোঁট দুটিতে পানের রক্তরাগ। সেই পান রাঙানো ঠোঁটের ফাঁক দিয়ে মধুর ছড়াবার যে প্রত্যাশা ছিল জলধরের বউর, তার বদলে ফিনকি দিয়ে কালনাগিনীর বিষ বেরিয়ে এলো। এখানে আসার 16টা প্রহর পেরিয়ে যাবার পরই পাইকারের নৌকায় মাছ দিয়ে 10টা কাঁচা টাকা মিলেছিল। সেই টাকাটা জলধরের বউর হাতে যেই মাত্র অনেক দিনের মসৃণ অভ্যাসে গুজে দিল কাসেম, ঠিক তখনই চোখের মণি দুটো ভুরুধুনু পার করে আসমানে তুলে ভুজঙ্গ প্রয়াত ছন্দে ঝংকার দিয়ে উঠল। আগো আমার বাজান, কোন নির্বংশার লগে আমার শাদি দিছিলা গো বাজান? ডেকরা হিন্দু বিধবা মাগির লগে মব্বত করে গো বাজান। কাসেম আর জলধরের বউ বদগ্ধ দৃষ্টিতে পরস্পরের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। একসময় রুদ্ধবাক গলায় বলল জলধরের বউ, এবার থেকে বউর হাতেই টাকা দিও ঠাকুরপো। সত্য কথাই তো, আমি রাড়ি মাগি অলক্ষী, বউ মানুষ ঘরের লক্ষ্মী, তার হাতেই দিও ঠাকুরপো। শান্তি নিবিড় পৃথিবীর যে আকাশটাকে রামধনুর স্বপ্ন মায়ার রঙে রঙে প্লাবিত করে দেবার কোমল বাসনা ছিল তাদের, সেই আকাশে প্রথম কালবৈশাখীর সঞ্চারে একটা অনিবার্য অশুভের সংকেত সূচিত হচ্ছে। সে কালবৈশাখী ফুলমন। জলধরের বউ ঘরের ভেতর এসে কাঁচা বাঁশের ঝাঁপ টেনে দিল, আর কাসেম ইলসার দিকে আবার ক্লান্ত মন্থর শরীরটাকে বয়ে বয়ে নিয়ে গেল। বড় বিস্বাদ, বড় প্রত্যাশিত ঠেকছে আজকের এই সকালটা। প্রসন্ন রোদে সোনা আচমকা মেঘের ছায়াপাতে যেন বিবর্ণ হয়ে গিয়েছে। বর্ষার বর্ষণ আকাশের মতো থমথম করে কয়েকটা দিন পেরিয়ে গেল। সন্ধ্যার সময় 3 চাঙারি ইলিশ মাছ এনে উঠানে নামালো কাসেম। তারপর ডাক দে, অবোঠাই অবো, তোমরা সব বাইরে আসো। ক্রস্ত পদক্ষেপে বাইরে বেরিয়ে এলো জলধরের বউ। ফুলমন সস্তা দামের আয়নার সামনে সমস্ত মুখখানা অমানবিক ভঙ্গিতে দুলিয়ে দুলিয়ে
সুরমা সতর্ক রেখা ছিল চোখের কোলে। কাসেমের ডাকটা কানের গুহাপথে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কুৎসিত গলায় চিৎকার করে উঠল, ক্যাঁ হইছে কি ডেকরার? পীড়িতের নাগরিই তো রইছে, তার কানে কইলেই হইব। ফুলমনের উন্মনা ভুঁইচাপার মতো অকলঙ্ক মুখখানার মধ্যে এমন একখানা খুড়ো শানিত জিভের অস্তিত্ব কোথায় ছিল? স্বাধীন আগে কাসেম কি জলধরের বউ, কেউ তা আবিষ্কার করতে পারেনি। কাসেম বলল, বৌঠাই, এইগুলান দিয়া লবণ ইলিশ কইরা কলকাতার চালান দিলে ভালো কারবার হইব, পয়সাও আসবো ভালোই। তুমি আর বউ মাছ কাইটা লবণ মাখাইয়া রাখো। নিথর গলায় জলধরের বউ বলল, বউ পোলাপান মানুষ, আমি একলা কাইটটা লবণ দিয়া মাইখা রাখুম, তুমি হাত মুখ ধুইয়া ভাত খাইবা আসো ঠাকুরপো। একটু সময় নীরবতার জ্যোতিচিহ্নের মতো কেটে গেল। তারপর কাসেম প্রখর অভিযোগের গলায় বলল, কি বই আইনা দিছিলা বৌঠাই? আমি তখন কতবার না করলাম, এইবার ঠেলা সামলাম। চুপ করো, বউ আবার শুনতে পাইব, পোলাপান মানুষ, ওরে একটু সোহাগ আদর কইর। রাত্রিবেলা শুয়ে শুয়ে ফুলমনকে নিবিড় আলিঙ্গনের বেষ্টনে জড়িয়ে বুকের কাছে টেনে নিয়ে এলো কাসেম। অতিকায় একটা কালো মাছের মতো প্রচণ্ড ছটকায় বিছানার আরেক প্রান্তে সরে গেল ফুলমন। সামনের ইসা থেকে সারেঙ্গি সুরের মতো ঢেউয়ের বাজনা ভেসে আসছে। শো শো করে হিজল সুপারির পাতায় পাতায় বাতাসের অশ্রান্ত মর্মর। কাসেম আকুলিত গলায় বলল, অমন করে না বউ, বোঠানায় আমাকে কত ভালোবাসে। বেবাজিয়া নৌকার মাঝি আছিলাম আমি, পদ্মার ওই দূর দেশ থেকে ইসায় আইলাম, জলধর দাদার আশ্রয় দিল, বৌঠাইন মায়ের লাখান বুকে নিল। অমন কথা বৌঠাইনরে কইস না। বুকে নিল? সোহাগ কইরা নাগরেরে বুকে নিল? ও, সের লেগে বুঝি টাকা আইন না ওর হাতে দিস ডেকরা? ওর হাতে মধু আছে, ওর হাতে ভাতে মধু আছে। যা যা, ওর ঘরে যা, দেখ গিয়া, তোর গায়ের গন্ধ না পাইলে আবার সারা রাত ঘুম আসবো না। খিক খিক করে সারা দেহ মন্থন করা জিন লোকের হাসি হেসে উঠল ফুলমন। বিশ্বস্ত গলায় কাসেম বলল, চুপ চুপ, বৌঠানে আবার শুনতে পাইব। শুনতে পাইব তো আমার কি, শুনানোর লেগেই তো কই। এইবার চুপ না করলে কবুতরের লাগান গলাটা ছিঁড়া ফেলমু হারামজাদি, কাসিমের সাও শুয়োর। কাসিমের গলাটা একটা ভয়ানক ভবিষ্যতের ইঙ্গিত দিল। চুপ করুম, কার ডর? নিকবংশা ডেকরা আল্লাহর অরুচি ওগো বাজান, তোমার মনে এই আসিল? টেকার লেগে এই সিনালের বাস্তার লগে দিছিলা আমার শাদি গো বাজান। বিনিয়ে বিনিয়ে অমানসিক গলায় সুর লয়ে কান্নার ঢেউ ছড়াতে লাগলো ফুলমন। অনেকটা সময় দাঁতের উপর দাঁত চাপিয়ে নির্মম সংযমে নিজের উত্তেজনাটাকে বাদ দিয়ে রাখলো কাসেম। তারপর এক সময় ফুলমনের উপর ঝাঁপিয়ে পড়ল। অনেক দিনের অসহ্য আর বন্দি ক্রোধটা কিল জ্বর আর অবিশ্রাম লাথির মধ্যে মুক্তি পেয়ে আছড়ে পড়তে লাগলো ফুলমনের সারা দেহে। ফুলমনের কথাগুলো শুনতে শুনতে পাশের ঘরে বিধ্বস্ত অনুভূতি নিয়ে নিশ্চুপ পড়েছিল জলধরের বউ। এবার সে দানা পাওয়া গলায় চিৎকার করে উঠল, কি করো, কি করো ঠাকুরপো? মাইয়া মানুষের গায়ে হাত তুলতে শরম লাগে না? ঝাঁপ খুলে বাইরে বেরিয়ে এসে উঠানে দাঁড়ালো কাসেম। কি বিজাত বউ যে আইনা দিছো বৌঠাইন, সব দোষ তোমার, সব তোমার দোষ। এক মুহূর্ত আর ঘরে থাকতে ইচ্ছা হয় না। কাসিমের সাওটা ঘরের মধ্যে যেন বিষ মাখাইয়া দিছে। বিশৃঙ্খল পদসঞ্চারে ইলশার দিকে চলে গেল কাসেম। মাছের চাঙারিগুলো উঠানের এক কিনারায় পড়ে রয়েছে। একটা উগ্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। খানিকটা সময় স্তব্ধ থেকে কুপি জ্বালিয়ে বটি নিয়ে বসলো জলধরের বউ। সন্ধ্যা রাত্রিতে কুমার বাড়ি থেকে অনেকগুলো নতুন হাঁড়ি এনে দিয়েছিল কাসেম। মাছ কেটে কেটে হাঁড়ি ভর্তি করে নুন জ্বালিয়ে রাখতে লাগলো জলধরের বউ। পোহাতি রাতে কাসেম ফিরে এলো আবার। ব্যস্ত গলায় বলল, বৌঠাইন, তোমারে কইতে ভুইল্লা গেছি,
লবণ মাছের চালান পাঠাইতে হইব আইজ সকালে, শয়তানের ছাউটা গন্ডগোল কইরা দিছে। তোমার ব্যস্ত না হইলেও চলবো, তোমার মাছ কাইটা আমি গুছাইয়া রাখছি, এই লইয়া যাও ঠাকুরপো। লঘু মৃদু হাসল জলধরের বউ। অসীম কৃতজ্ঞতায় চোখ দুটো জলোচ্ছ্বাসে ঝাপসা হয়ে গেল কাসেমের। সকালবেলা বয়রা বাঁশের মাচার উপর থেকে উঠে বাইরে বেরিয়ে এলো ফুলমন। সমস্ত মুখখানায় রক্তের ছোপ ছোপ স্বাক্ষর। কাসেমের হাত পা ফুলমনের দেহের উপর প্রলয় নাচ নেচেছে কাল রাত্রে। ইতিমধ্যে গাঙ্গের ঘাট থেকে গোটা কয়েক ডুব দিয়ে বিনিদ্র রাত্রে সমস্ত ক্লেদ ধুয়ে এসেছে জলধরের বউ। ফুলমনের মুখের উপর আহত দৃষ্টিটা পড়তেই আর্তনাদ করে উঠল। ঠাকুরপোর রাগ উঠলে আর কাণ্ড জ্ঞান থাকে না। আয় আয় বউ, আমি তোরে গান্দার পাতা বাইটা দেই, মুখে লাগা। একটা আলাদ গোখুরের লেজে যেন খোঁচা লেগেছে বল্লমে। সা করে ফোনা তুলে দাঁড়ালো ফুলমন। হারামজাদি কালামুখী বেউসের আবার পিরিত উলাইয়া উঠছে। আমার লগে কথা কইবি না, তুই যেইখানে থাকবি আমি সেইখানে নাই। এই কি সব বৈশা কথা কইস বউ? গলাটা বিস্ময়ের কান্নায় রুদ্ধবা হয়ে রইল জলধরের বউয়ের। তো কথা, তুই নামবে এই বাড়ি থেকে, না হয় আমি এখন বাজানের বাড়িতে যাবো গিয়া। আমি গেলে গিয়া তুই খুশি হইস বউ, তবু কাজিয়া বিবাদ যাইব গিয়া। চোখের আকাশে যে বর্ষণ এতক্ষণ স্তব্ধ হয়েছিল, এবারে তা ঝরে ঝরে সমস্ত মুখখানা ভাসিয়ে দিল জলধরের বউয়ের। নিশ্চয় আমার স্বামীর কাঁচা মোড়াটা সিবাইছিস এতদিন, এবার আমার একটা সিবাইতে দিল নটির সাউ। ফুলমনের গলায় আলাদ গোখুরের ফোনাটা ঘন ঘন আন্দোলিত হতে লাগলো। বেশ, আমি যাইতে আছি গিয়া, আমার কে আছে, আমারে কে কি কইব? তুই ঘরের বউ, তুই স্বামীর ঘর থেকে নাইমা গেলে নিন্দা হইব, মানুষে মন্দ কইব। হ হ, তাই যা তুই, মাগির আরই বেশ্যে। এক সময় সামনের মুলিবার ছোপের ছায়ামেদুর যে পথটা কুমারীর অকলঙ্ক সাথীর মতো নিরাভরণ রেখায় এঁকে বেঁকে মুন্সিবাড়ির দিকে চলে গিয়েছে, সেই পথটা আর বাঁকের অদৃশ্য হয়ে গেল জলধরের বউ। ঘরের ভেতরে এসে ঝাপটা প্রচণ্ড শব্দে বন্ধ করে দিল ফুলমন, আর সঙ্গে সঙ্গে কাঁচা বাঁশের জানালার উপর ভেসে উঠল দুটো কামনামুগ্ধ চোখ। উচ্ছ্বসিত গলায় ফুলমন বলল, তুই আইসিস রুস্তম? কয়টা দিন হারামদাদা জিনের লগে শুইয়া আমার ঘুম হয় নাই। বাজানটা যা চশমখোর, টাকার লেগে সাদি দিল এই বকিলটার লগে। তোরে কয়দিন দেখি না, তুই একা খবরও নিস না। মায়ালোক যখন যেই মরদের গন্ধ পায় তখন তার কথাই কয়। অমন কথা কইস না রুস্তুম্মা, আমি তেমন মাগি না, কিন্তু কি রকম ওই বিধবা মাগিটা অষ্টপ্রহর তাকে তাকে থাকে। শেষে তোর আমার ব্যাপার যাইন না ওই মর্দার কাছে কইলে আমার পিঠের বালকা তুললে ফেলাইতো। তা হইলে উপায়? একটা অথই আশঙ্কার সমুদ্রে যেন নিরুপায় হয়ে হাবুডুবু খেতে লাগলো রুস্তম। ডর নাই, মাগিরে কাইজা করে খোদাইছি, এবার ঘর বাঁধনের ব্যবস্থা করো, আমি আর থাকুম না এখানে একদিনও। ঠিক করে আশ্বাসের হাসির প্রশ্রয় ছড়ালো ফুলমন। বেশ, টাকা দে টিন করি, নে। ভাঙা কাঠের বাক্স থেকে টাকা বের করে রুস্তমের হাতে ঢেলে দিল ফুলমন। এবার যা, আবার আসিস রাইতে। ঘরে তোর কাছে শুইতে দিবি তো? ইলিশ মাছের রূপালী আঁশের মতো চকচক করতে লাগলো রুস্তমের কদর্য চোখ দুটো। যা ভাগ এখন, আসিস তো রাইতে, মরদটা না থাকলে। ফুলমনের সমস্ত দেহটাকে আরেকবার দৃষ্টি ভোজ করে চলে গেল রুস্তম। সূর্যের আকাশ থেকে রাশি রাশি সোনালি রোদের বন্যা এসে পড়েছে ইসাপাড়ের মাটিতে। সাদা সাদা রেণু ছিটানো মানকচুর অরণ্যে সোতা খালটা পান্নার কণার মতো ঝিলমিল করছে। আনন্দিত পদক্ষেপে বৃষ্টি কোমল মাটিতে এসে পুলকিত গলায় ডাকলো কাসেম, বৌঠাইন, অ বৌঠাইন।
পাকের ঘরে আজ সর্বপ্রথম আবির্ভাব হয়েছে ফুলমনের। ডালের উগ্র সম্বরা দিয়ে বাইরে এসে দাঁড়ালো সে। প্রসন্ন হাসির অভ্যর্থনা জানিয়ে বলল, আসো, ঘরে আসো। দৃষ্টিটা বৃত্তাকারে ঘুরিয়ে এনে অস্থির গলায় কাশেম বলল, বউঠাইন কই? আইস্তার লবণ ইলিশে 1 করে 5 টাকা লাভ হইছে। কই গেল বউঠাইন? তার লেগা আর তোমার লেগা কাপড় আনছি নয়া। কই দেখি কাপড়। ব্যগ্র কৌতূহলে উঠানের পরিসরে নেমে এলো ফুলমন। বউঠাইন কই? কাশিমের গলায় কঠিনতম জিজ্ঞাসা। রাড়ি মাগিরে খেদাইয়া দিছি। নির্লিপ্ত জবাব ভেসে এলো ফুলমনের। খেদাইয়া দিস? কাশিমের সমস্ত ভঙ্গিমার ঘনীভূত আর্তনাদটা গলা বিদীর্ণ করে বেরিয়ে এলো। খেদাইয়া দিছি? হিদু মাগির লগে কোন পিরিত? তবে আইজ যে লবণ ইলিশের বায়না লইয়া আইলাম 100 রাইন, সেই সব বানাইয়া দিব কে? তুই তো বাদশা জাদি, সুরমা পড়তে কাইট্টা যায় বেলা 3 প্রহর। তার আমি কি জানি? ওগো বাজান নির্বংশে আমারে দিয়া বলদের লাগান খাটানোর লেগা শাদি করছে গো বাজান। তুমি আমারে এই ডেকরার লগে দিছিলা শাদি গো বাজান। ফুলমন কাসর পেটানো গলায় বিনাতে শুরু করল। সামনের সূর্যদীপিত পটভূমিটা যেন অন্ধকারের অতলতায় নিঃশেষে তলিয়ে যাচ্ছে। চোখ দুটো হাতের ঢাকনায় আবৃত করে উঠানের উপর বসে পড়ল কাসেম। খেদাইয়া দিলা, খেদাইয়া দিলা বউঠাই রে। একটু পরে গাব মাদারের রোদ ঝলমল ছায়ার জাফরি কাটা পথটা ধরে মুন্সিদের চেকি ঘরটার কাছে এসে দাঁড়ালো কাসেম। চেকি ঘরটার সন্নিহিত একখানা ভাঙা একচালা। অনেক দিনের ঝড় বর্ষণের সরাঘাতে হেলে রয়েছে একদিকে। মাটির দেওয়া ঝরে গিয়ে বাঁশের খুঁটির কঙ্কাল আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে মেঝেটা পরিচ্ছন্ন করে নিকিয়ে নিয়েছে জলধরের বউ। ভাঙা ইটের টুকরো দিয়ে উনুন রচনা করেছে। কাশিম কান্না প্লাবিত গলায় বলল, ঘরে ল বউঠাই, এখানে আসছো মানুষে আমারে মন্দ করব। না ঠাকুরপো, আমি তোমার উপর গোসা হয়ে আসি নাই। তোমরা সুখে শান্তিতে ঘর গৃহস্থী করো, আমি দূর থেকে দেখি। জলধরের বউয়ের গলায় তীব্র অভিমানের উত্তাপটুকু স্পষ্ট হয়ে ফুটে বেরিয়ে এলো। তুমি যাইবা না তবে? আমি তোমার ফর বললে খেদাইয়া দিলা? না, আমি গেলেই তোমার সংসারে আগুন লাগবো। বউ আমারে চায় না। তুমি ঘরে যাও ঠাকুরপো। বউরে আমি খেদাইয়া দেই, তবু তুমি লও। তুমি কেমন তোর স্বামী? চন্দ্রসূর্য সাক্ষী কইরা যারে শাদি কইরা আনলা তারে খেদাইতে চাও? যাও, বেলা নাইমা গেছে, খাইতে যাও। জলধরের বউর গলাটা তীক্ষ্ণ ধমকে উচ্চকিত হয়ে উঠল। বেশ, কিন্তু আইজ আবার লবণ ইলিশের বায়না দিছে। ফুল বিবি তো সুম্মার গন্ধ তেল ছাড়া কিছুই ধরে না। আমার কেউ নাই এই দুনিয়ায়, থাকলে কি আর অমন করে ফেলাইয়া আসতে পারতো? কাশেম ছোড়া কাটা লুঙ্গির প্রান্তে অশ্রু কম্পিত চোখ মুছতে মুছতে সেই বন ছায়ার গোরচনা আঁকা পথটা দিয়ে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। ঠাকুরপো, ডান হাতটা সামনের দিকে প্রসারিত করে চিৎকার করে উঠতে চাইল জলধরের বউ, কিন্তু ভারী পাথরের মতো কান্নার অবরোধ সরিয়ে স্বরটা আত্মপ্রকাশ করতে পারল না। সারাদিন আর উনুনের চিতা জ্বালেনি জলধরের বউ। মুন্সিদের ধান ভেনে একচালা ঘরখানায় এসে নতুন আখাটাকে ভেঙে ফেলল। তারপর উৎসুক বেকুল চোখ দুটো সতর্কভাবে পথের উপর স্থির রেখে একটা অতি পরিচিত পদধ্বনি শুনবার জন্য চৌখাটের উপর বসে রইল। কিন্তু না, কৃষ্ণা চতুর্দশীর 4টা পার হয়ে এসেছে। ত্রিজামা পথিক শিয়ালের গলায় অনেকগুলো প্রহর ঘোষিত হয়ে গেল। তার আচ্ছন্নতা ছত্রখান করে মাঝে মাঝে ঝরা পাতার উপর দিয়ে ভাম খাটাসের শোভাযাত্রা চলে গেল। ধর্মর করে উঠে বসেছে জলধরের বউ। ততক্ষণে আসন্ন প্রভাতের আবছায়া আলোর ছোপ পড়েছে পূবালি দিয়ে। হাতের পাতা দিয়ে চোখ দুটো ঘষে ঘষে উঠে দাঁড়ালো জলধরের বউ। ইতিমধ্যে কখন যে
মুন্সিবাড়িটির ছোট কর্তা পাশে এসে দাঁড়িয়েছেন, খেয়াল ছিল না। পাশ ফিরতেই নজরে পড়ল ছোট কর্তার চোখজোড়া তার বিস্ত থানের বাতায়ন দিয়ে শরীরের অনাবৃত চামড়ার ওপর সর্কির আঘাতের মতো ঝাঁপিয়ে পড়েছে। এস্তে কাপড়খানা গুছিয়ে নিয়ে ভীতি চকিত গলায় জলধরের বউ বলল, আপনি এইখানে ছোট কর্তা? এই তোমার একটু খবর বার্তা নিতে আইলাম। এই একসালা ঘরখানে থাকতে ডর লাগে না তো রাইতে? না, ডরের কি আছে, আমার কি বা আছে। ছোট কর্তা বৈষ্ণব, সমস্ত শরীরে শ্রীকৃষ্ণের চন্দন পদচিহ্ন, পাতলা নিমার নিচে তুলসীর মালার আধ্যাত্মিক ঘোষণা, চোখে প্রসন্ন গোপিনী দৃষ্টি, হাতের জপের মালায় উত্তেজনার ঝড়। আপাতত তিনি কৃষ্ণভাবে ভাবিত। না, কইলেই হইল। তোমার যে কি আছে আর কি নাই তা কি তুমি জানো সুন্দরী? কত সাপখোপ বদমানুষ আছে, তাগো হাত থিকা বাঁচাইতে হইব না কৃষ্ণের জীবেরে। রায় নারায়ণ, তোমার কিছু ডর নাই। এই জায়গাটা বেশ নিরালা, রাত্রে আইসা তোমার লগে কৃষ্ণ কথা কওয়া যাইব। নারায়ণ নারায়ণ। রহস্যময় হেসে সামনের হেউলি ছোপটার আড়াল দিয়ে মিশিয়ে গেলেন ছোট কর্তা। অনেক দূর থেকে তার অমৃত নিঝর কণ্ঠ ভেসে এলো কয়েক কলি গানের সঙ্গে। কৃষ্ণের যতে কে লীলা, সর্বোত্তম নবলীলা, নববধূ তাহার স্বরূপ। কানের উপর একটা শঙ্খচূড় সাপের ছোবল পড়ল যেন, শিউরে উঠল জলধরের বউ। সারা রাত খেপা নদীতে ইলশা জাল বেয়ে অপরিসীম ক্লান্তির অবসাদে শরীরটা যেন ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে কাসেমে। বাড়ির উঠানের উপর আসতে আসতে মাথার ওপর সূর্যটা তির্যকভাবে লম্বিত হয়ে ঝুলতে লাগলো। পায়ের নিচের ছায়াটা রস্যতম হয়ে এসেছে। উঠানের উপর পা দিয়েই শরীরের সমস্ত রক্ত ফেনিয়ে ব্রহ্মতালুতে গিয়ে আবর্তিত হতে লাগলো কাসেমে। নিরাবৃত বারান্দার ওপর রুস্তমের অন্তরঙ্গ আলিঙ্গনে ধরা রয়েছে ফুলমন। কি সে করতে পারে? হাতড়ে ধারালো ছেদাখানা দুজনের গলার উপর বসিয়ে একেবারে সহমরণে পাঠিয়ে দেওয়া ছাড়া পুরুষের মতো বীর্যবান কাজ আর কি আছে? অথবা নিজের ঘাড়ে চাপিয়ে দেবে নাকি দাটা? সমস্ত চিন্তা ইন্দ্রিয় কোষগুলো থেকে এক মুহূর্ত বিলুপ্ত হয়ে গেল কাসেমে। আর বারান্দার ওপর থেকে রুস্তম আর ফুলমন একই সঙ্গে ভূত দর্শনের পুলকিত শিহরণ অনুভব করল। কয়েকটা নিষ্ক্রিয় মুহূর্ত রুদ্ধশ্বাস হয়ে রইল তিন জোড়া বজ্রপ্রহত চোখের নিষ্পলক আয়নায়। তারপর পুরুষের পলায়নের স্বাভাবিক প্রেরণায় রুস্তম ফুলমনকে বারান্দার উপর আছড়ে ফেলে একটা জ্যামুক্ত তীরের মতো সা করে বাইরে অরণ্যের বোরখায় মিলিয়ে গেল। গন্ধ সাবান মাখা ফুরফুরে দেহটা থেকে ধুলোর কণাগুলো ঝেড়ে উঠে বসেছে ফুলমন। কাসেমের গলাটা ডোরাকাটা বাঘের মতো গর্জন করে উঠল এই প্রথম। ওকে, ও আসে কেন? প্রথমে রক্তধারার মধ্যে ভয়ের একটা আকস্মিক ছায়াপাত ঘটেছিল। এতক্ষণে নিজেদের সামলে নিয়েছিল ফুলমন। ও আসে কেন ওরে জিগাইও, শরীরে তেল থাকলে তুমি যাও কেন ওই রাড়ি মাগির বিছানায়? সাবধান সুমন্দিরজি, তোরে আইস কোতল করুম। কাশেম হাতের ছোখানা ছুঁড়ে মারার আগেই তৎপরতার সঙ্গে ঘরে ঢুকে ঝাপটা চক্ষের পলকে টেনে দিল ফুলমন, আর সেই কপের উপর দাখানা এসে আছড়ে পড়ল। উঠান থেকে আবারও গর্জন করে উঠল কাসেম, তোরে আমি শেষ করুম আইস, তবে আমি শেখের সাও। ওই কাসিমের বাচ্চাটারে আইন না এক লগে তোগো দুইটারে ঈশা মাছের লাগান কুচি কুচি করুম। ঘরের ভেতর থেকে আনুনাসিক ব্যঙ্গের অপমান ভেসে এলো। তোর লাগান কত ডেকরা দেখলাম রে নিকবংশা, আমারে কাটবো? আয় আগে তোর মাথা লামাইয়া দি। রুস্তম্মা তো আসবই, 100 ফির আসবো। পারলে তুই তারে বান্ধিস, তবে বুঝুম এক বাপের বেটা তুই। আহত পৌরুষের দাবদাহে চোখের মণি দুটো
ফেটে যেন ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে মনে হলো কাসেমের। অনুপায় আক্রোশে উঠানের দিকে একবার তাকালো সে। কয়েকদিন আগে এক কিনারায় লবণ ইলিশ করার জন্য কয়েক ঝুড়ি মাছ এনে রেখেছিল কাসেম। নগণ্য অবজ্ঞায় সেগুলো তেমনি পড়ে পড়ছে। একটা উগ্র দুর্গন্ধ বাতাসের মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছে। দেখতে দেখতে কয়েক বিন্দু অশ্রু চোখের কোল বেয়ে লবণাক্ত আস্বাদের সঙ্গে ঠোঁটের উপর এসে পড়ল কাসেমের। আর সঙ্গে সঙ্গে চেতনার বিধ্বস্ত কোষে কোষে একখানা মুখ টলমল করে ভেসে উঠল জলধরের বউঠাইন। পেশিগুলো কেমন যেন অবসন্ন হয়ে আসছে। শিথিল পদসঞ্চারে বাইরে বেরিয়ে গেল কাসেম। আবার ৩ খণ্ড ইট তুলে এনে উনুন পেতে এক পাতিল ভাত ফুটিয়ে নিয়েছে জলধরের বউ। এখন সন্ধ্যা। আম আর গাব পাতার প্রচ্ছদপটে রাত্রির শিলালিপি। মাঝে মাঝে জোনাকির সবুজ প্রদীপ জ্বলছে মিটমিট করে। টিনের কুপিটা থেকে ধোঁয়ামাখা লাল শিখাটা ছড়িয়ে পড়েছে অষ্টবক্র ঘরখানার আয়তনে। মনের মধ্যে দিয়ে ডুবসাঁতারের মতো একটা আতঙ্ক পিছলে পিছলে গেল। একটু পরেই আবির্ভাব হবে ছোট কর্তার। এই ভাঙা ঘরের পাল্লাবিহীন আয়তনে অকলঙ্ক চরিত্রের নিরাপত্তা কোথায়? সে কি ফিরে পাবে কাসেমের কাছেই? কিন্তু ফুলমনের জিভ থেকেও গরল ঝরে যে। আচমকা আত্মমগ্ন ভাবখানা ছত্রখান হয়ে গেল। শুকনো ঝরা পাতার উপর পদধ্বনি। প্রথমে চমকে উঠেছিল জলধরের বউ। ছোট কর্তা নয় তো? না। টলতে টলতে মাতালের মতো মেঝের উপর এসে আছড়ে পড়ল কাসেম। সারাদিন পেটের মধ্যে ক্ষুধার বাসুকি নাগের ফনা ঝাপটিয়েছে। চেতনার পর্দায় ফুলমন আর রুস্তমের বেআইনি আলিঙ্গনের যুগল মূর্তি বিশ্বের জ্বালা ধরিয়ে দিয়েছে। দুহাত ধরে কাসেমের নির্জীব দেহটা তুলে বসালো জলধরের বউ। ব্যস্ত গলায় বলল, কি হইছে ভাই? অসুখ ব্যারাম না তো? না বউঠাই। সারাদিনে খাইছো? কাজিয়া করছো বউর লগে? জলধরের বউয়ের গলায় অবিরাম প্রশ্নের বিশৃঙ্খলা। কি বউ যে দিছিলা বউঠাই? কেন তুমি আমার লগে এই শত্রুতা করলা? কেন? আমি তোমার কাছে কি দোষ করছিলাম? সেই জবাব নিতে আইছি। দাও, জবাব দাও। কাসেমের দু চোখ বেয়ে প্লাবন নেমে এলো। তোমার জবাব দেওয়ার আগে আমার জবাব দেওয়া তো আগে। সারাদিনে পেটে দানা পড়ছে একটা, সত্য কইবা ঠাকুরপো। গলার উপর দিয়ে ইলসার একটা ঢেউ ছল ছল করে বয়ে গেল জলধরের বউয়ের। আর মাথাটা গোছ করে নিরুত্তর বসে রইল কাসেম। তবে আগে ভাত খাইয়ালো। হাত দুটো অঞ্জলির মধ্যে মুঠো করে একখানা মাটির শানকির সামনে কাসেমকে বসিয়ে দিল জলধরের বউ। তারপর পাতিল থেকে রাঙা আউশের মোটা মোটা ভাতগুলো ছড়িয়ে দিতে লাগলো পাতের ওপর। বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। এখন আমের পাতা থেকে টুপ টুপ করে জলের বিন্দু ঝরছে। এক গ্রাস সবেমাত্র মুখে তুলেছে কাসেম। সঙ্গে সঙ্গে ঘটে গেল ঘটনাটা। ঘরের বৈঠের কাছে এসে দাঁড়িয়েছেন ছোট কর্তা। তার চোখ দুটো তুলসী বনের বাঘের মতো জ্বলছে ধকধক করে। ঝকঝকে ছুরির ফলার মতো দাঁতগুলো বিকাশ করে চতুষ্পদের ভঙ্গিতে খিচিয়ে উঠল ছোট কর্তা। তাই কই, নাগর খান কে? শেষের শেখের হাতে ইজ্জত দাও হিন্দুর বউ হইয়া? এসব পাপ কাম এইখানে কৃষ্ণের রাজত্বে চলবে না। কলিকাল পড়েছে বললা যা খুশি করবা মনে মনে ভাইব না। কি কন আপনি? কাসেম আমার ছোট ভাই। জলধরের বউয়ের গলায় ব্যাকুল আবেদন। ছোট ভাই রাইতে এসে বিছানায় থাকে বুঝি? দিনে খবর লয় না? আচমকা চিৎকার করে উঠলেন ছোট কর্তা। হরি যুগেশ হরেন সব লাঠি লইয়া আসো, গেরামে পাপ রাখুম না। নারায়ণ নারায়ণ। চক্ষের নিমেষে আটকিরার জঙ্গল দলিত করে লাঠি বল্লম নিয়ে শিকারের উত্তেজনায় ছুটে এলো যোগেশরা। ছোট কর্তা বৈষ্ণবীয় নির্দেশ দান করলেন। কিছু মনে কইর না জলধরের বউ, সব কৃষ্ণের ইচ্ছা। যুগেশ,
মুহূর্তে দুখানা লাঠি শূন্যে আন্দোলিত হয়ে ঝাঁপিয়ে পড়ল কাসেমের উপর। চড়াত করে খুলিটা ফেটে খানিকটা রক্ত চলকে এসে পড়ল সাদা সাদা ভাতের ওপর। ও বাজান! কপালের উপর হাতখানা চাপা দিয়ে সাকিটার উপর আছড়ে পড়ল কাসেম। হায় ভগবান! তোমার মনে এই আসিল? সারাদিনের না খাওয়া মানুষ জলধরের বউয়ের বুকফাটা আর্তনাদটা কুণ্ডলিত হয়ে আকাশের দিকে উঠে গেল। মূর্ছিত হয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল জলধরের বউ। কৃষ্ণের ইচ্ছায় এইমাত্র যে কর্মটি হলো, সেই রক্তাক্ত বীর কীর্তির দিকে তাকিয়ে একবার প্রসন্ন গলায় নাম কীর্তন করলেন ছোট কর্তা, নারায়ণ নারায়ণ। এত আনন্দের মধ্যেও একা অমসৃণ ভাবটা ময়না কাটার মতো চেতনায় খচখচ করতে লাগলো। জবনের সঙ্গে কি করে পীড়িত হলো মাগিটার, সবই তার ইচ্ছা। মনে মনে ছোট কর্তা একবার জপ করে নিলেন, কৃষ্ণপদের আখরে মন সব জননের ধন। দিগ্বিজয় সমাপ্ত করে বাহিনী নিয়ে একটু পরেই অদৃশ্য হয়ে গেলেন ছোট কর্তা। চেতনা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি কাসেমের। কপাল ফেটে ভিড়মি লেগেছিল। ছোট কর্তারা বীর কর্ম সমাপ্ত করে চলে যাবার পরই উঠে বসল কাসেম। পাশে মূর্ছিত হয়ে পড়ে রয়েছে জলধরের বউ। কাসেম ডাকল, বৌঠাই, বৌঠাই। কিন্তু জলধরের বউর দেহটা স্থির নিষ্পন্দ। কুপি লালাভ আলোতে চোখের মণি দুটো নিথর হয়ে রয়েছে। এক পাশে ভাতের হাঁড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে রয়েছে, চারদিকে রাশি রাশি ভাত ইতস্তত ছড়ানো। একটা নতুন পাতিল থেকে জল নিয়ে জলধরের বউর মুখে ঝাপটা দিতে লাগলো কাসেম। এক সময় বিস্ফারিত চোখের মণি দুটো নড়ে উঠল জলধরের বউর। গলার ধুধু স্পন্দনে জীবনের মৃদু লক্ষণ। ঠাকুরপো, তোমার মনে এই আসিল বৌঠাই, তোমার মনে এই আসিল? জলধরের বউর শিওর থেকে উঠে আম সুপারির গহন অরণ্য পথ ধরে ছুটতে শুরু করলো কাসেম। ঠাকুরপো, ঠাকুরপো, আমি কিছুই জানতাম না এর। একটা করুণ আর্তনাদ যেন কাসেমের পদধ্বনি অনুসরণ করতে করতে একটা অপূর্ব মিনতির রেশ নিয়ে গড়িয়ে আসতে লাগলো পেছন দিক থেকে। সারাটা রাত ইলশার পাড় দিয়ে শ্মশান কবর ডিঙিয়ে কত চেতন মাতালের মতো ঘুরপাক খেয়ে বেড়ালো কাসেম। রাশি রাশি রক্ত মালতীর মতো আলো জ্বালিয়ে ইলিশ ডিঙিগুলো রূপালী ফসলের সন্ধানে বেরিয়ে পড়েছে। কিন্তু আজ আর ঈর্ষার জলতরঙ্গ তাকে হাতছানি দিল না। একটা নির্জন বিবরে জীবনের ক্ষত ক্লেদ লেহন করবার জন্য নিরিবিলি অবসর খুঁজছে সে। কিন্তু শরীরের সমস্ত রক্ত মাথার মধ্যে জমা হয়ে বিঘূর্ণিত হচ্ছে, আর সেই রক্তকেন্দ্র থেকে উল্কাপিণ্ডের মতো ছিটকে ছিটকে পড়ছে কতকগুলো মুখ। ফুলমন, বৌঠাইন, মুন্সিদের ছোট কর্তা, দিবারাত্রিরে কাটালতা, ঝোপ জঙ্গল আছাড় খেতে খেতে অবসঞ্চরণ সঞ্চারে বাড়ির উঠানে পা দিল কাসেম। তারপর মৃত গলায় ডাকলো, বউ, অবৌ, দুয়ার খোলো। দরজার পাল্লা খোলা রয়েছে। সেদিকে তাকিয়ে বুকের ভেতর হৃৎপিণ্ডটা কেমন যেন চমকে উঠল কাসেমে। একটা বিরাট লাফে উঠান থেকে ঘরের মধ্যে এসে পড়ল কাসেম। মাচার উপর জীর্ণ বিছানায় কেউ নেই। চেতনার মধ্যে একটা বিদ্যুতের চমক বয়ে গেল যেন। এস্তে ভাঙা কাঠের বাক্সটার কাছে চলে এলো কাসেম। ডালাটা খুলবার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত রক্ত সরে বিবর্ণ হয়ে গেল। কয়েক করে টাকা এনে রেখেছিল কাসেম, তার মধ্যে একটি অচল কড়িও অবশিষ্ট নেই। সেখান থেকে একটা অগ্নিমুখী হাউইর মতো সরে এলো পশ্চিমের বাঁশের খুঁটিটার দিকে। ফুকর করে করে কয়েক কুড়ি কাঁচা টাকা রেখেছিল। বাঁশ খুঁটিটা দুখণ্ড হয়ে পড়ে রয়েছে। ফুলমনের সঙ্গে সেই অপরিচিত লোকটার অশোভন আলিঙ্গনের অর্থটা এতক্ষণে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার হয়ে এসেছে কাসেমের কাছে। ফুলমন পালিয়ে গিয়েছে। ঘরের অভিশপ্ত পরিবেষ্টন থেকে
বাইরের বারান্দায় এসে বসল কাসেম। শরীরের জোরগুলো যেন শিথিল হয়ে আসছে। দুটো হাতের আবরণে মুখটা ঢেকে একটা বজ্রপ্রহত মানুষের মতো বসে রইল কাসেম। উঠান থেকে কয়েকদিন আগে এনে রাখা পচা ইলিশ মাছের তীক্ষ্ণ দুর্গন্ধটা বাতাসে বাতাসে বিষ ছড়াতে লাগলো। একসময় পূবের ক্রান্তি রেখায় সূর্য সঞ্চারিত হলো। রোদের একটা সোনালি রেখা এসে স্থির হয়ে জ্বলছে কাশেমের কপালের রক্তচিহ্নে। আরক্ত চোখ দুটো তুলে চারিদিকে একবার তাকালো কাসেম। পচা মাছের দুর্গন্ধ, উঠানের আবর্জনা, কাকের মুখে মুখে চলে আসা মাছের কাঁটা, আর থমথম নির্জনতায় আগামী প্রস্থানের ভয়াবহ ইঙ্গিত। বিক্ষত স্নায়ুগুলোর মধ্যে কালকের রাত্রিটাকে একবার ধরবার চেষ্টা করলো কাসেম। একটা আতঙ্কময় দুঃস্বপ্নের মতো সেটা বারবার ছিটকে ছিটকে যাচ্ছে চেতনা থেকে। উঠানের উপর এসে দাঁড়ালো মসজিদের ছোকরা গোমস্থা গোকুল। কাসেম ভাই, তোমার বউঠাইনে একবার যাইতে কইছে। যাও যাও, আমার বউঠাইন আবার কে? হিন্দু কখনো মুসলমানের আপন হয়? যাও যাও। হাঁটু দুটোর অবরোধে মুখখানা আবার গোপন করলো কাসেম। একটা বন্দি কান্নার আবেগ ঢেউয়ের মতো কেঁপে কেঁপে উঠতে লাগলো সমস্ত দেহের উপর। গোকুল বলল, বেশ, না আসো না আসবা, বউঠানে দুটা টাকা চাইছে, নৌকার ভাড়া লাগবো। কেরায়া ভাড়া কইরা দিছি, পদ্মার পারে তার কোনো মাসি বাড়ি যাইব নাকি? চকিত হয়ে উঠে দাঁড়ালো কাসেম। কোনো চুলায় তার কোনো কুটুম আছে বলে তো জানি না, কই সে? খালের ঘাটে কেরায়া নৌকায় রইছে। চিৎকার করে উঠল কাসেম, আমার আগে কও নাই কেন? কেরায়া করণের আগে আমারে একবার খবর দিতে পারো নাই? দেখতাম কেমন যাইতে পারে আমারে ফেলাইয়া। চলো চলো। ঈশার কাইতানের মতো হু হু করে খালের ঘাটে ছুটে এলো কাসেম। কেরায়া নৌকার ছইয়ের গুণ্ঠন থেকে জলধরের বউয়ের সাদা থানে আঁচল দেখা যায়। নৌকার গলুইটা চেপে ধরল কাসেম। বউঠাইন, গলা থেকে ভারী কান্না বেরোলো তার। না ঠাকুরপো, আমার লেগে তোমার কষ্টের শেষ নাই, বদনামের শেষ নাই। কাইল আমার লেগে মায়ের খাইলা, আমারে দুটা টাকা দাও, আমি যাই গিয়ে। জলধরের বউয়ের গলাটাও ঘন মন্থর। তুমি আমারে ফেলাইয়া যাইতে পারবা? বউ রইছে, তারে লইয়া সুখে ঘর করো ঠাকুরপো, রাজা হইও। একটা উত্তরঙ্গ কান্নার উৎক্ষেপকে দমন করে নিল জলধরের বউ। জানো বউঠাই, ওই কাসিমের ছাওটা কাইল একজনের লগে টাকা পয়সা বেবাক লইয়া ভাগছে, এরপরেও তুমি আমারে ছাইরা যাইবা? অশ্রু ঝরা চোখের করুণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কাসেম। ঘরের বউ পরপুরুষের লগে ভাগছে? ছইয়ের অন্তরাল থেকে একটা চমকিত কণ্ঠ ভেসে এলো। হ, ভালোই হইছে, আপদটা ভাগছে, না হইলে কি তোমারে পাইতাম ফিরা? ঘরে মাছ পচতে আছে, একেবারে গোরস্থানের মতো হইয়া গেছে সব। আসো, ঘরে চলো, এখন তুমি না থাকলে আমি মইরাই যামু। বর্ষার ঈশার মতো দু চোখ বেয়ে বন্যা নামলো কাসেমে। এতক্ষণ রোধ করে রাখবার পরে জলধরের বউয়ের কান্নাও সমস্ত বাদ ভাসিয়ে হু হু করে নেমে এলো ছইয়ের ভেতর। মাঝি ব্যস্ত গলায় বলল, বেলা হইয়া গেল দুফার, এখন নৌকা না ছাড়লে রাইত ভোর হইয়া যাইব পদ্মার পারে যাইতে। রোদন আর পুলক জড়ানো অপূর্ব অনুভূতির গলায় কাসেম বলল, তোমার আর রাইত ভোর করতে লাগবো না মাঝি, বউঠাইনের যাওয়া হইব না। আমারে ফেলাইয়া কি বউঠান যাইতে পারে? নমস্কার। প্রফুল্ল রায়ের লেখা আগুন